নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা নতুন বউ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। চলুন শুরু করা যাক। নতুন বউ। শ্রাবণ মাস, আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে। মাধব দত্ত মহাশয় তামাকু সেবন করিতে করিতে তিনজন নিষ্কর্মা পল্লীবৃদ্ধের সহিত গল্প করিতেছেন। হারান মুখুজ্জে, রাখাল মিত্র ও কেদার চক্রবর্তী। দত্তমশাইয়ের বয়সও 50-এর ওপর উঠিয়াছে। প্রভাতে উঠিয়া গঙ্গা স্নান সারিয়া আহ্নিক পূজা শেষ করিয়া কিঞ্চিৎ জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। বেলা তখন প্রায় 10 ঘটিকা। পিয়ন আসিয়া তাহার হস্তে দুখানি খামের চিঠি দিয়া গেল। একই হস্তাক্ষরে ঠিকানা লেখা, একখানি তার নিজের নামে, অপরখানি তার মধ্যমা কন্যা নির্মল কুমারীর নামে। হুঁকা হইতে কলিকাটি খুলিয়া হারান মুখুজ্জের হাতে দিয়া চোখে চশমা লাগাইয়া দত্ত মহাশয় নিজ নামের পত্রখানি পাঠ করিতে লাগিলেন। পড়িতে পড়িতে তাহার বদনমণ্ডল প্রফুল্ল হইল। উহাতে সন্তোষ এবং প্রসন্নতার চিহ্ন ফুটিয়া উঠিল। পত্রপাঠ শেষ করিয়া দত্ত মহাশয় হাঁকিলেন, বামা। বৃদ্ধ বামা ভৃত্য আসিলে তাহার হাতে কন্যার নামের পত্রখানি দিয়া বলিলেন, তোর মেজ দিদিমণিকে দিগে যা। হারান মুখুজ্জে জিজ্ঞাসা করিলেন, কার চিঠি হে দত্ত যা? কলকাতা থেকে মেজ জামাই লিখেছেন, এই দেখো না, বলিয়া পত্রখানি মুখুজ্জের হস্তে দিলেন। পত্রখানির মর্ম প্রতিবেশীগণের মধ্যে প্রচারিত হয়, ইহাই দত্ত মহাশয়ের অভিপ্রায়। তাহার একটু বিশেষ কারণও ছিল। দত্ত মহাশয়ের বড় মেয়েটির বিবাহ বেশ খরচপত্র করিয়া দিয়াছিলেন, কিন্তু জামাই তাদৃশ সুবিধাজনক হয় নাই। মেজ মেয়ে নির্মলার বিবাহ দিয়েছিলেন বলিতে গেলে এক কুড়াইয়া পাওয়া গোত্রহীন পাত্রের সহিত। সে পাত্রের বয়সও তখন 30 বৎসরের কম হইবে না। পিতামাতা জীবিত নাই, কলিকাতায় মাতুলালয়ে মানুষ হইয়াছিল। সে মামা মামিও পরলোকগত। ছেলেটি তখন কলিকাতার মেসে থাকিয়া দালালি ব্যবসায় জীবিকার্জন করে। আয় অল্প, সুতরাং বিবাহ করিয়া বধূকে লইয়া যাইতে পারে নাই। আজ 5 বৎসর বিবাহ হইয়াছে। 4 বছর হইল একটি কন্যা জন্মিয়াছে, কিন্তু এত বৎসর কাল নির্মলা পিতৃগৃহেই রহিয়াছে। ইহাতে পাড়ার লোক দত্ত মহাশয়কে ছিছি করিত। জামাই প্রতি মাসে 2-3 বার করিয়া আসে, 2-1 দিন থাকিয়া আবার কলিকাতা ফিরিয়া যায়। কিন্তু তাহাতে কি? লোকে বলে, সস্তায় কিস্তি পাইয়া দত্ত মহাশয় চালচুলোহীন এক জামাই করিলেন যে মেয়েটা বাপের বাড়িতেই চিরস্থায়ী হইয়া রহিল। স্বামীর ঘর করা তাহার অদৃষ্টে ঘটিল না। নির্মলাও এই জন্য লজ্জিত। তার মা ইদানিং মাঝে মাঝে জামাইকে ইহা লইয়া একটু গঞ্জনা দিতেও আরম্ভ করিয়াছিলেন। জামাই লিখিয়াছেন, এতদিনে কর্মে তাহার একটু উন্নতি হইয়াছে, আয় বৃদ্ধি হইয়াছে, একটি ছোট বাড়িও স্থির করিয়াছেন। এখন শ্বশুর মহাশয়ের আদেশ পাইলে স্ত্রী কন্যা আসিয়া লইয়া যান। মুখোপাধ্যায় মহাশয় পত্রখানি পড়িতে আরম্ভ করিলে দত্ত মহাশয় বলিলেন, পড়ো না, হেঁকে হেঁকেই পড়ো। তাহার ইচ্ছা উপস্থিত অপর 2 জনেও পত্রখানি শ্রবণ করিয়া যথাসময়ে পাড়ার এই কথার রটনা করুক। মুখোপাধ্যায় তখন পড়িতে লাগিলেন। কলিকাতা, 9ই শ্রাবণ 1332 সাল। সংখ্যাতীত প্রণাম, পুরস্বর নিবেদন। অদ্য একটি শুভ সংবাদ আপনাকে দিবার জন্য এই পত্রখানি লিখিতেছি। আপনার শ্রী চরণাশীর্বাদে এতদিনে আমার একটু উন্নতি হইয়াছে। আমি একটি ভালো চাকরি জোগাড় করিতে পারিয়াছি। পূর্বের দালালি ব্যবসায় পরিত্যাগ করিয়া বিগত
ইংরাজি 1 তারিখ হইতে নতুন কর্মে বহাল হইয়াছি। আমার বেতন আপাতত 150 টাকা হইয়াছে। সাহেব খুব অনুগ্রহ করিতেছেন এবং বলিয়াছেন যে কাজকর্মে ভালো করিতে পারিলে বৎসরান্তে আমার বেতন বৃদ্ধি করিয়া দিবেন। এতদিনে অর্থাভাববশত আমার স্ত্রী কন্যার ভরণ পোষণের কোনো ভারই আমি লইতে সমর্থ হই নাই। এই জন্য আমি মহাশয়ের নিকট নিতান্তই লজ্জিত ছিলাম। এখন ঈশ্বরের কৃপায় কলিকাতায় বাসা ভাড়া করিয়া স্ত্রী কন্যাকে কাছে আনিয়া রাখিতে সামর্থ্য হইয়াছি। মাসিক 50 টাকা ভাড়ায় শ্যামবাজারে একটি ক্ষুদ্র দ্বিতল গৃহ ঠিক করিয়াছি। এখন যদি মহাশয়ের অনুমতি হয় এবং পূজানিয়া সুশ্রুদেবী আপত্তি না করেন, তবে একদিনের ছুটি লইয়া গিয়া নির্মলাকে লইয়া আসি। আগামী 17 শ্রাবণ ইংরাজি মাসের 1 তারিখ হইবে। ওই দিন আমি অফিসে বেতন পাইব। ইহার পরে শ্রাবণ মাস মধ্যে একটি শুভ দিন যদি স্থির করিয়া দেন, তাহা হইলেই ভালো হয়। কারণ ভাদ্র মাস পড়িয়া গেলে 1 মাস আবার অপেক্ষা করিতে হইবে। পূজনীয় সুমাতা ঠাকুরানীকে আমার 100 কোটি প্রণাম জানাইবেন এবং আপনিও জানিবেন আমি ভালো আছি। আপনাদের আদেশের প্রতীক্ষায় রইলাম। আমার পূর্ব ঠিকানাতে পত্র লিখিলেই আমি পাইব। ইতি সেবক শ্রী বসন্ত কুমার বসু। পাঠ শেষ করিয়া পত্রখানি দত্ত মহাশয়ের হস্তে ফেরত দিয়া মুখোপাধ্যায় বলিলেন, বেশ বেশ, ছোকরা বাহাদুর আছে। 150 টাকা মাইনের চাকরি বাগানো আজকালকার বাজারে কি সোজা কথা? রাখাল মিত্র বলিলেন, ছোকরা বেশ চালাক চতুর, সে তো আমরা বরাবর দেখছি। কেদার চক্রবর্তী বলিলেন, আর বেশ বিনয়ী। চিঠিখানি কেমন বিনয় করে লিখেছে দেখো। আজকালকার ছেলেদের মতো উদ্ধত প্রকৃতি নয়। তারা হলে মনে করত নিজের লিগাল ওয়াইফকে নিয়ে আসবো, তার জন্য অত দয়া ভিক্ষা, অত কাকুতি মিনতি কেন? মুখোপাধ্যায় বলিলেন, বিদ্যা তদার্থিং বিনয়। মূর্খ তো নয়, ছোকরার লেখাপড়া জ্ঞান আছে। সদ্বংশ জন্মও বোধ হয়, হবে না কেন? সুবিধা পাইয়া দত্ত মহাশয় বলিলেন, আহা, সেই জন্যেই তো কি ঘটনায় বিবাহ দিয়েছিলাম সবই তো তোমরা জানো। গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে নির্মলা ডুবে গিয়েছিল। বসন্ত নৌকায় যাচ্ছিল, তাই দেখে নৌকা থেকে লাফিয়ে পড়ে নির্মলাকে জল থেকে তোলে। খবর পেয়ে আমি ছুটে গেলাম। পালকি করে মেয়েকে বাড়ি নিয়ে এলাম। বসন্তকেও সঙ্গে নিয়ে এলাম। 3-4 দিন তাকে বাড়িতে রাখলাম, যেতে দিলাম না। দেখলাম ছেলেটির রূপে গুণে বিদ্যায় বংশে সব বিষয়েই ভালো। কেবলমাত্র দোষ গরিব। বললে দালালি করে, মেসে থাকে, সামান্য আয়। মা বাপ নেই, বাড়িঘর নেই, তাই এতদিন আইবুড়ো আছে। নইলে কুলীন কায়েতের ঘরে 30 বছরেরও কম ছেলে কি আর অবিবাহিত থাকে? গিন্নিরও ছেলেটিকে বেশ পছন্দ হয়ে গেল। মেয়েও অরক্ষণীয় হয়ে উঠেছিল। আমি বললাম, বেশ তো, ও যখন নির্মলার জীবনদান করেছে, তখন নির্মলাই ওরই প্রাপ্য। হলেই বা গরিব, চিরদিন আর কারোর সমান চায়? আমার মেয়ের ভাগ্যে ধন থাকে, জামাই ধনী হবে। যদি না থাকে, আমি মস্ত জমিদারের ছেলে এনে বিয়ে দিলেও সে ছেলে বাপের বিষয় পেয়ে দুদিনে বরবাদ করে গরিব হয়ে যেতে পারে। মুখোপাধ্যায় বলিলেন, আসল কথাই তাই, অদৃষ্টই মূল। ও ছাড়া আর পথ নেই, যতই যিনি হাকুপাকু করুন না কেন। রাখাল মিত্র বলিলেন, কোন অফিসে চাকরি হয়েছে তা বাবাজি লেখেননি, কোনো গভর্নমেন্ট অফিস বোধ হয়। দত্ত মহাশয় বলিলেন, তা কি করে হবে? 35 বছর বয়সে কি কেউ গভর্নমেন্টের চাকরি পায়? কোনো মার্চেন্ট অফিস হয়ে থাকবে বোধ হয়। যা হোক, বাবাজি এলেই জানতে পারা যাবে। মুকুজ্জে ভায়া, ভালো দিন একটা স্থির করে দাও না, পাঁজিখানা নিয়ে আসি। বলিয়া দত্ত মহাশয় উঠিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। গৃহিণী কন্যার প্রমুখাৎ সংবাদটা পূর্বেই জানিতে পারিয়াছেন। কর্তা বলিলেন, তাহলে একটা দিন ঠিক করে পাঠাই, কি বলো? মেয়েকে লইয়া যায় না বলিয়া গৃহিণী জামাতাকে কত গঞ্জনা দিয়েছেন সত্য, কিন্তু এখন কন্যার আসন্ন বিরহে
তাহার মাতৃ হৃদয় কাতর হইয়া উঠিল। বলিলেন, এই পুজো আসছে, 2 মাস পরে পাঠালে হতো না? কর্তা বলিলেন, এখন যাক না, কিছুদিন পরে তখন মেয়ে নিয়ে এলেই হবে। আমার কলঙ্ক ভঞ্জনটা হয়ে যাক। আচ্ছা, যা ভালো বুঝছো তাই করো, বলিয়া গৃহিণী পঞ্জিকা বাহির করিয়া দিলেন। মুখোপাধ্যায় মহাশয় 21শে শ্রাবণ শুভদিন বলিয়া ধার্য করিলেন। দত্ত মহাশয় বিকালে তদানুসারে জামাতাকে পত্র লিখিয়া দিলেন। আজও আকাশ মেঘাচ্ছন্ন, প্রায় সারা দিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে। বৈঠকখানায় তক্তপোষের বিছানায় মাধব দত্ত মহাশয় বৈকালিক নিদ্রা উপভোগ করিতেছিলেন। এমন সময় দেওয়াল ঘড়িতে ঠং ঠং করিয়া 4টে বাজিল। সেই শব্দে দত্ত মহাশয়ের নিদ্রাভঙ্গ হইল। চক্ষু খুলিয়া জানলা দিয়া চাহিয়া আকাশের অবস্থা দেখিয়া আরও খানি ঘুমাইবার লোভে তিনি পাশ ফিরিয়া শুইলেন। কিন্তু হঠাৎ মনে পড়িয়া গেল, আজকে মধ্যম জামাতা বাবাজি সন্ধ্যার ট্রেনে আসিয়া পৌঁছাইবেন, সুতরাং রাত্রিভোজনের জন্য একটু বিশেষ আয়োজন করা আবশ্যক। সুতরাং তিনি উঠিয়া বসিয়া হাই তুলিয়া 3টি তুড়ি দিয়া হাঁকিলেন, রামা, তামাক দে। রামা ভিত্ত উঠানে বটি পাতিয়া খস খস শব্দে গরুর জন্য খড় কাটিতেছিল। উত্তর দিল, আজ্ঞে যাই কর্তা। এই সময় দত্ত মহাশয়ের 4 বৎসরের বয়স্কা দহিত্রী কমলা নাচিতে নাচিতে সেই কক্ষে প্রবেশ করিয়া বলিল, ও দাদু, এখনো ঘুমাচ্ছ? কখন উঠবে তুমি? বেলা যে গেল। দত্ত মহাশয় দহিত্রকে নিকটে ডাকিয়া তাহার চিবুকে হাত দিয়া বলিলেন, হ্যাঁ রে শালি, আমি ঘুমোচ্ছি কি উঠেছি তাই কি তুই দেখতে পাচ্ছিস নে? কমলা বলিল, তা তো দেখতে পাচ্ছি, কিন্তু দিদিমা যে বললে বৈঠকখানায় গিয়ে তোর দাদুকে বলগে, ও দাদু এখনো ঘুমোচ্ছ, কখন উঠবে তুমি? তবে দিদিমাকে বলি কে যাই তুমি উঠেছ। আচ্ছা বলবি খন, বস না একটু। আজকে আসবে জানিস? জানি। বাবা। বাবা আসা অবধি তুই জেগে থাকতে পারবি? বালিকা আগ্রহভাবে উত্তর করিল, থাকতেই হবে। বাবা যে আমার জন্য পুতুল নিয়ে আসবে মাকে লিখেছে, আমি পুতুল দেখব না? রামা হুঁকা হাতে জ্বলন্ত কলিকার ফু দিতে দিতে প্রবেশ করিল। দত্ত মহাশয় হুঁকা লইয়া বলিলেন, ওরে রামা, তুই একবার চট করে গঙ্গার ঘাটে যা দেখি। আজ সারা দিন ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে, আজ খুব ইলিশ মাছ উঠবে। জেলেরা এতক্ষণে মাছের নৌকা ঘাটে লাগাচ্ছে। কেষ্টা কি মতিলাল কি রামধন, যে জেলের কাছে ভালো ইলিশ দেখবি একটা নিয়ে আসবি, বেশ বড় দেখে একটা, আর বেশ চ্যাটালো রকম লম্বা সুরঙ্গি মাছ আনিস নে যেন, সেগুলো তেমন সোয়াদি হয় না। জেলেকে বলিস যে আজ কর্তার জামাই আসছে, বেশ ভালো মাছ দেয়, কাল সকালে এসে দাম দিয়ে যাবে। আর হ্যাঁ, বাজারে হরিশ ময়রার দোকানে অমনি বলে যান যেন 1 সের ভালো কাঁচা গলা চাই, বেশ বড় করে যেন মন্ডা বেঁধে রাখে। আসবার সময় 1 হাতে ইলিশ মাছ 1 হাতে সন্দেশ নিয়ে আসবি, বেশ করে ওজন দেখে নিবি, বুঝলি? আজ্ঞে হ্যাঁ, বলিয়া রামা প্রস্থান করিল। ইতিমধ্যে হারান মুখুজ্জে প্রবেশ করিয়া ব্রাহ্মণের হুঁকাটি সংগ্রহ করিয়া তক্তপোষের ওপর বসিয়াছিলেন। বলিলেন, আজ যে রকম ইলশেগুড়ি বর্ষাচ্ছে, মাছ আজ ভালোই পাবে বোধ হয়। তা জামাই কখন এসে পৌঁছবেন? সন্ধ্যে 7টার গাড়িতে। কলকাতায় থাকেন, রেলে ইলিশের মুখে ন্যাজে দড়ি বেঁধে ধনুক আকার করে জেলে বেটারা যা বেচে তাই গঙ্গার ইলিশ বলে খান। তো আসল গঙ্গার ইলিশ যে কি বস্তু তা আজ বাবাজিকে দেখিয়ে দিই। মুখোপাধ্যায় কমলাকে আদর করিয়া বলিলেন, হ্যাঁ দিদি, তুই নাকি আমাকে ছেড়ে চললি, তোর দাদুকে দিদিমাকে ছেড়ে চলে যাবি? তোর মন কেমন করবে না? সেখানে গিয়ে থাকতে পারবি? বালিকা গব্ব ভরে বলল, খুব পারবো। দত্তমশাই হাসিয়া বলিলেন, শুনলে হে মুখুজ্জে, হ্যাঁ রে নেমো খারাম, এতদিন যে আমায় তোকে বুকে করে মানুষ করলাম, আমাকে ছেড়ে চলে যেতে তোর মন একটুও কষ্ট হবে না? বালিকা বুঝিল কথাটা ভুলক্রমে যে বেফাস বলিয়া ফেলিয়াছে। বড় লজ্জা হইল। মাতামহের দিকে ফিরিয়া তাহার বুকের পাকা চুল টানিতে টানিতে বলিল, মনে কষ্ট হবে না? খুব হবে,
কিন্তু বেশি দিন তো সেখানে থাকবো না দাদু, আবার শিগগিরই চলে আসবো। আর তোমার জন্য একটা খুব ভালো পুতুল কিনে আনবো। কলকাতায় অনেক পুতুল পাওয়া যায়, হাজার হাজার, লক্ষ লক্ষ, 200 300। মুখোপাধ্যায় হাসিয়া কমলার গাল টিপিয়া বললেন, তাই নাকি? কলকাতায় আর কি পাওয়া যায় রে? কমলা উত্তর করিল, হুম, অনেক জিনিস। থিয়েটার পাওয়া যায়, চিড়িয়াখানা পাওয়া যায়, কালীঘাট পাওয়া যায়, আরও কত সব ভালো ভালো জিনিস মা বলছিল, সব আমার মনে নেই। এমন সময় ঝি আসিয়া বাহিরে দাঁড়াইয়া বলিল, খুকি, মা ডাকছে, দুধ খাবি চলো। কর্তা দিকে চাহিয়া বলিল, গিন্নিমা আপনাকে একবার ডেকেছেন। চল যাচ্ছি বলিয়া দত্ত মশাই উঠিয়া বলিলেন, সন্ধ্যার পর মুকুজ্জে আসছো তো? হ্যাঁ, আসবো বই কি, জামাই বাবাজির সঙ্গে দেখা করব। জামাই বাবাজি 7টার গাড়িতে এসে পৌঁছাবেন তো? তুমি কি নিজে যাবে স্টেশন? না, যে জলকাদা, লন্ঠন হাতে আমাকেই পাঠিয়ে দেব এখন। আচ্ছা, সন্ধ্যাহানিক সেরে আমি তাহলে 8টার মধ্যে আসব বলিয়া মুখোপাধ্যায় বিদায় লইলেন। দত্ত মহাশয় নাতনির হাত ধরিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। রাত্রি 8টার পর মুখোপাধ্যায় লাঠি ও লণ্ঠন হস্তে দত্ত ভবনে আসিয়া দেখিলেন বৈঠকখানা শুনিলেন জামাইবাবু আসিয়াছেন, এখন জলযোগ করিতেছেন। মুখোপাধ্যায় প্রতীক্ষায় রহিলেন। কিয়ৎক্ষণ পরে সজামাতা দত্ত মহাশয় প্রবেশ করিলেন। কি বাবা বসন্ত, ভালো আছো তো বলিয়া মুখোপাধ্যায় সসম্ভ্রমণে উঠিয়া দাঁড়াইলেন। আজ্ঞে হ্যাঁ, ভালো আছি কাকা বলিয়া জামাতা মুখোপাধ্যায়কে প্রণাম করিলেন। সকলে বসিলে মুখোপাধ্যায় বলিলেন, তোমার ভালো চাকরি হয়েছে, তোমার শ্বশুরের কাছে শুনে বড়ই সুখী হলাম। বাবাজি, সে দালালি ফালালি ছেড়ে দিয়েছ, ভালোই করেছ। তোমরা শিক্ষিত লোক, ওই সব উচ্ছিষ্ট বৃত্তি কি তোমাদের পোষায়? তা কোন অফিসে চাকরি হলো? আগে ইংলিশম্যান অফিসে। কিসের কারবার তাদের? ইংলিশম্যান খবরের কাগজ, সাহেবদের কাগজ, খুব প্রতিপত্তি, বড় কাগজ। বড় বড় ইংরেজ কর্মচারীরা, জজ, ম্যাজিস্ট্রেট, কমিশনার সাহেবরা পর্যন্ত বেনামিতে তাতে প্রবন্ধ লেখেন। মুখোপাধ্যায় কহিলেন, বটে, মস্ত কাগজ তাহলে। অনেক সব বাঙালি সেখানে চাকরি করে বোধহয়। বিস্তর। কত মাইনে সব? তার কি ঠিক আছে? 30, 40, 50, 100, 200, যার যেমন পদ। মুখোপাধ্যায় বলিলেন, বটে, তোমার পদটি তো তাহলে বড় পদই বলতে হবে। তুমি যদি আমাদের একটি উপকার করো বাবা। কি বলুন? আমার মেজো ছেলেটা, তাকে তুমি দেখেছ? গেল বছর ম্যাট্রিক ফেল করলে। কত করে বললাম, ওরে আর 1 বছর পর, ওরে আর 1 বছর পর, তা সে কিছুতেই শুনলে না। সে অবধি বাড়িতেই বসে আছে। গায়ের সব বওয়াটে ছেলেদের সঙ্গে তার মেলামেশা, ফুলুট বাজায়, থিয়েটার করে, এই সব নিয়ে আছে। তাকে যদি বাবা সাহেবকে বলে কয়ে তোমার অফিসে একটা ছোটোখাটো কাজে ঢুকিয়ে দিতে পারো, তবে গরিব ব্রাহ্মণের বড়ই উপকার করা হয় বলিয়া মুখোপাধ্যায় জামাতার হাত দুটি ধরিলেন। বসন্ত বিব্রত হয়ে বলিল, আচ্ছা আচ্ছা কাকা, অত করে আমায় বলতে হবে না কেন? এখন তো আমার অফিসে কোনো কাজ খালি নেই, একটা খালি টালি হলেই আমি চেষ্টা করবো বই কি। মুখোপাধ্যায় হাত ছাড়িয়া বলিলেন, তাই করো বাবা। দেখো, তোমার শ্বশুরের সঙ্গে ছেলেবেলা থেকে আমার বন্ধুত্ব, একসঙ্গে পাঠশালায় গিয়েছি। সেই সময় থেকে দুজনে আমার হরিহর আত্মা বললেই হয়। তোমার ওপর তোমার শ্বশুরের যদি কোনো দাবি থাকে, তবে আমারও সেই দাবি আছে যেন। বসন্ত বলিল, আঁকে সে তো ঠিক। তাহার পর অন্যান্য কথাবার্তা চালিতে লাগিল। কোথায় বাড়ি ভাড়া লইয়াছে, কিরূপ বাড়ি, অফিস হইতে কত দূর, ইত্যাদি। ক্রমে রাত্রি অধিক হইয়া দেখিয়া মুখোপাধ্যায় বিদায় গ্রহণ করিলেন। বসন্তকে তাহার শ্বশ্রু ঠাকুর ডাকিয়া পাঠাইলেন যে অন্তঃপুরের মধ্যে প্রবেশ করিল। পরদিন বসন্ত উঠিয়া মুখ হাত ধুইয়া চা পান করিতেছে, এমন সময় তাহার শাশুড়ি ঠাকুরুন আসিয়া 8 ঘোমটা দিয়া নিকটে দাঁড়াইয়া বলিলেন, হ্যাঁ বাবা,
নির্মলের কাছে একটা কথা শুনে যে আমার বড় ভাবনা হচ্ছে। বসন্ত কহিল, কি কথা মা? তোমার অফিস নাকি রাত্রিরে? হ্যাঁ মা, তাই বটে। সকালবেলা আমাদের খবরের কাগজ বেরোয় কি না, তাই রাতে 9টা-10টার সময় আমায় অফিস যেতে হয়। সারা রাত সেখানে থাকতে হয়। আবার দিনের বেলাও 2-4 ঘন্টার জন্য গিয়ে একটু দেখাশোনা করে আসতে হয়। তবেই তো বড়ই যে ভাবনার কথা হলো বাবা। তুমি নাকি নির্মলাকে বলেছ যে দিন-রাত থাকবার জন্য একটা ঝি ঠিক করে রেখেছি, সে তোমায় রাত্রে আগলাবে। তোমার ভয় কি? কিন্তু নির্মলা যে মোটেই সাহস পাচ্ছে না বাবা। বিদেশ বিভুঁই, তাও ছেলে মানুষ। সারা রাত বাড়িতে একটা পুরুষ মানুষ থাকবে না। অসুখ বিসুখ আছে, দায় বিপদ আছে। অফিস থেকে তোমায় যদি ডেকে আনতে হয় তো কে যাবে বড় দেখি? নির্মলা তো ভেবে সারা হয়ে যাচ্ছে। কর্তাও শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। বসন্ত বলিল, সেই জন্য কোনো ভাবনাও নেই মা। আমি যে বাড়িটা নিয়েছি সেটা একটা বড় বাড়ির আধাখানা অংশ। এক অংশে বাড়িওয়ালারা সপরিবারে বাস করেন, এক অংশে ভাড়া দিয়েছেন। অবশ্য 2 অংশই আলাদা আলাদা সদর দরজা, কল পায়খানা সবই আলাদা। 2 বাড়ির একতলায় দোতলায় মাঝের দরজা জানলা আছে। সেই দরজা খুললেই 2 বাড়ির মেয়েদের স্বচ্ছন্দে যাতায়াত চলতে পারে। বাড়িওয়ালা বাবুটির প্রবীণ বয়স, অতি ভদ্রলোক। তিনি আমায় বলেছেন, কোনো ভাবনা নেই তোমার, আমরা রয়েছি, দেখব শুনব যখন যা দরকার। এই সময় দত্তমহাশয় আসিয়া সেখানে দাঁড়াইলেন। বললেন, বাবা বসন্ত, এক কাজ করো তুমি। দিনরাত্রি ঝি রেখেছ, বেশ সেও থাক। বামাকেও তুমি সঙ্গে নিয়ে যাও। বামা নির্মলাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বাড়িতেও থাকলে নির্মলার কোনো ভয় থাকবে না, আমরাও নিশ্চিত হতে পারবো। বসন্ত বলিল, রামাকে নিয়ে যেতে বলছেন তাহলে? দত্তমহাশয় বুঝিলেন রামাকে লইয়া যাইতে জামাতার তেমন ইচ্ছা নাই। বলিলেন, তুমি কেন দুমনা হচ্ছ তা আমি বুঝতে পারছি। অবশ্য এখন তোমার অল্প বেতন, তাই কলকাতায় খরচ, পেরে উঠবে কিনা তাই ভাবছো তো? রামাকে কেবল 2-2টি খেতে দিও। ওর মাইনে যেমন এখান থেকে পায় তেমনই পাবে। আর দুমত করো না বাবা, ওদের সঙ্গে সঙ্গে নিয়ে যাও। ওর দ্বারা তোমার অনেক উপকারও হবে। বসন্ত, আজ্ঞে, আপনি যখন আদেশ করছেন তখন ওকে নিয়েই যাব। বেলা 2টোর সময়, 2টোর পর বসন্ত যাত্রা করিল। 3টের সময় ট্রেন। দত্তমহাশয় স্টেশনে গিয়া কন্যা জামাতাকে গাড়িতে তুলিয়া দিলেন। হারান মুখুজ্জের সঙ্গে গিয়েছিলেন। ট্রেন ছাড়িবার সময় বসন্তকে তিনি গত দিনের আবেদনের কথাটি স্মরণ করিয়া দিলেন। নির্মলা কলিকাতার বাসায় প্রবেশ করিয়া দেখিল, বাড়িখানা ছোট হইলেও সুন্দর সুসজ্জিত। দ্বিতলে 2খানি মাত্র ঘর, কিন্তু ঘরগুলি বেশ বড় বড়। দেওয়ালগুলো সুন্দর পেন্টিং করা। মেঝেগুলিতে চকচকে সাদা কালো মার্বেল পাথরের টালি বসানো। ধবধবে নেটের মশারিযুক্ত 2খানি হগ্নি পালিশ পালঙ্ক পাশাপাশি রক্ষিত। ভালো ভালো চেয়ার টেবিল রহিয়াছে। দেওয়ালে মানুষ সমান 2খানা বড় বড় বেলোয়ারি আরশি টাঙানো। উভয় কক্ষেই বিদ্যুৎ বাতি ঝুলিতেছে। জানলা দরজাগুলিতে চিকনের কার্টেন দেওয়া। একতলার ঘরগুলি বেশ সুপরিসর, আলো বাতাস যথেষ্ট। সুন্দর একটি স্নানের ঘর, তার মধ্যে মেঝেতে নয় 8খানা দেওয়াল পর্যন্ত মার্বেল টালি বসানো। কলিকাতাবাসী ওয়াকিবহল কেউ এই বাড়িখানি দেখিলে বলিত, পাগল নাকি, এই বাড়ির ভাড়া 50 টাকা। কিন্তু নির্মলা বা বামার নিকট ভাড়ার একটি অসম্মতি ধরা পড়িল না। তবে আসবাবগুলি দেখিয়া নির্মলা বলিল, হ্যাঁ গা, এইসব তুমি কিনেছ? এইসব তো অনেক দামাদামি জিনিস, অনেক টাকার জিনিস। বসন্ত হাসিয়া বলিল, এইসব একটাও আমার নয়। আমি এত টাকা কোথায় পাব? কার তবে এসব? বাড়িওয়ালার? না,
আমাদের অফিসের বড় সাহেব যেদিন বিলেত গেলেন, না, আমার অফিসের বড় সাহেব যেদিন বিলেত গেলেন কি না, এই ছড়ের ছুটি দিয়েছেন তিনি। আমাকে বললেন, বসন্ত, আমার আসবাবপত্রগুলো রাখার জন্য মিছিমিছি একটা বছর বাড়ি ভাড়া গুনব। তার চেয়ে কতক ছোট সাহেব রাখুন আর কতক তুমি রাখো, আমি এসে আবার নেব। বেশ যত্ন করে রেখো, যেন নষ্ট না হয়। আমি দেখলাম আমার কিছু কিছু আসবাবপত্র কিনতেই হবে। একেবারে সব পারবো না, অবশ্যই মাসে মাসে দুটো একটা করে কিনতে হবে। আপাতত এগুলোকে কাজে লাগাই, তারপর সাহেব এলে তখন নিজের কেনা যাবে। সাহেবের বাড়ি থেকে এগুলো নিয়ে নিয়ে আসতে মুটে ভালোই গেল 17 টাকা, অবশ্য সাহেবই দিলেন। সরলা বালিকা গালে হাত দিয়ে বলিল, ও বাবা, মুটে দিলে তো বাবা টাকা? আর এইসব বিদ্যুৎ পাখাগুলো, এগুলোও সব বড় সাহেবের জিনিস। সে রাত্রি বসন্ত বাড়িতেই রহিল। বলিল, দুদিনের ছুটি নিয়েছিলাম কি না, কাল খাওয়া দাওয়ার পর দিনের বেলা একবার বেরোতে হবে, তারপর আধার রাতে যেতে হবে। সপ্তাহ পরে একদিন নির্মলা তার স্বামীকে কহিল, হ্যাঁ গা, এ বাড়ির ভাড়া নাকি শুনলাম 100 টাকা, তুমি যে বলেছিলে 50 টাকা। বসন্ত বলিল, কে বললো তোমায়? বাড়িওয়ালা বাবুর মেয়ে সুহাসের সঙ্গে আমার ভাব হয়েছে কি না, তুমি যখন দুপুরবেলা কাজে বেরিয়ে যাও তখন আসে, আমরা লুডো খেলতে শিখিয়েছে, আমরা লুডো খেলি। আজ আমায় সুহাস জিজ্ঞাসা করলো, তোমার স্বামীর মাইনে কত ভাই? আমি বললাম 150 টাকা। সে বললে, কখনো নয়, তোমার স্বামীর মাইনে নিশ্চয়ই বেশি। যার 150 টাকা মাইনে সে কি কখনো মাসে 100 টাকা দিয়ে বাড়ি ভাড়া নিতে পারে? বসন্ত হাসিয়া হাসিয়া বলিল, ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আমি এই বাড়ি যখন ভাড়া নিই তখন বাড়িওয়ালা আমায় বলেছিল অনেক খরচপত্র করে বাড়ি তৈরি করেছি, এ বাড়ির 100 টাকা ভাড়াই আমি ধার্য করে রেখেছিলাম। কিন্তু 100 টাকা কেউ নিতে চায় না, খালি পড়ে থাকে। তার চেয়ে আপনাকে 50 টাকায় দিচ্ছি, কিন্তু কাউকে বলবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে তো বলবেন 100 টাকা ভাড়া। কেননা আপনি যদি অন্য বাড়িতে উঠে যান তাহলে কেউ আর তখন 50 টাকার বেশি দিতে চাইবে না। মেয়েদের পেটে তো কথা থাকে না, তাই বোধহয় বাড়িতে বলেছেন 100 টাকা ভাড়া পান। নির্মলা বলিল, ও, এতক্ষণে বুঝতে পারলাম। বসন্ত বলিল, ফের যদি কথা ওঠে তো তুমি বলো যে হ্যাঁ 100 টাকাই ভাড়া, ঠিক হয়েছে বটে, তবে ওকে তো সব টাকা পকেট থেকে দিতে হয় না, অর্ধেক বাড়িওয়ালা অফিস থেকে পান। আচ্ছা, তাই বলবো। প্রাতে বসন্ত যখন আসে তখন বেলা প্রায় 9টা। আসিয়া স্নান হানা করে, তারপর একটু বিশ্রাম করিয়া আবার বাহির হইয়া যায়। কোনোদিন বৈকালে 5টায়, কোনোদিন 6টায় ফিরিয়া আসে, আবার রাত্রি 9টায় কিংবা 10টার সময় বাহির হইয়া যায়। প্রথম দিনই যে নির্মলাকে বলিয়াছিল রাত্রির জন্যে আমার খাবার করো না, অফিসে গিয়ে খাই কি না। রাত্রিরে যারা কাজ করে অফিসে রোজ তাদের জন্য খানা তৈরি হয়, অফিসেরই খরচ। সুতরাং নির্মলা একবেলা রাঁধিয়া দুবেলা খায়। দুগ্গা ঝি বামার স্বজাতীয়, সে নিজের জন্য ও বামার জন্য রন্ধন করে, সেও একবেলা রাঁধে। সুতরাং সন্ধেবেলা বাড়িতে উনান জ্বলে না। বসন্ত রামাকে বাজার চিনিয়া দিয়াছে, বাজার হাট সেই করে। দুর্গা ঝি গোয়ালা বাড়িতে গিয়া দাঁড়াইয়া থাকিয়া খাঁটি দুধ দোয়াইয়া আনে। একদিন বামা বলিল, জামাইবাবু, আপনার অফিস তো আমাকে চিনিয়ে দিলেন না, যদি হঠাৎ কোনো দরকার হয়। বসন্ত বলিল, আরও দিন কতক যাক, নিয়ে যাব একদিন তোকে সঙ্গে করে। কলকাতার পথঘাট আগে তোর অভ্যাস হোক, নইলে শেষে কি মোটর চাপা পড়ে বুড়ো বয়সে প্রাণটা খোয়াবি। একদিন সন্ধ্যার সময় বসন্ত বাড়ি আসিলে নির্মলা হাসিতে হাসি বলিল, ওগো, আজ সুহাস আমার একটা ভারী মজার কথা বলেছে। বসন্ত জিজ্ঞাসা করিল, কি কথা? ও বললে কি জানো, বলে তোমার স্বামী রোজ রাত্রে বাড়ি থাকে না, বাড়িতে খানও না, রাত 9টা 10টার সময় চলে যান, আবার পরদিন সেই 9টায় আসেন। কেন বলো দেখি। আমি বললাম, কি করবে ভাই, ছাপাখানার চাকরি, সারা রাত খবরের কাগজ ছাপেন, সকালবেলা কাগজ বেরোয়,
কাজেই যাতে বাড়ি থাকতে পারেন না। সে বলল, তুমি ভাই সরল মানুষ, আমার স্বামী যদি আমার এই কথা বলতেন আমি কিন্তু বিশ্বাস করতাম না। আমি মনে করতাম আমায় বুঝি ওই রকম বোকা বুঝিয়েছে। এই পর্যন্ত বলিয়া নির্মলা থামল। বসন্ত জিজ্ঞাসা করিল, বোকা বুঝিয়ে কি? নির্মলা বলিল, যাও, আমি বলবো না সেই ছাই কথা। বসন্ত হাসিয়ে বলিল, তোমার সখী এই কথা বললে যে আমি হলে মনে করতাম যে তোমাকে বোকা বুঝিয়ে হয়তো আমার স্বামী কোনো কুস্থানে গিয়ে রাত কাটান। নির্মলা হাসিতে হাসিতে বলিল, হ্যাঁ তাই, তবে এমন রূঢ়ভাবে বলেনি, বলেছিল অন্য কোথাও হাওয়া খেতে যান। প্রথমে তো আমি হাওয়া খাওয়া মানে বুঝতেই পারিনি, শেষে যে বললে তুমি কিন্তু ইশারাতেই বুঝতে পেরেছ। ওহ, তোমার খুব বুদ্ধি কিন্তু। বসন্ত হাসিতে লাগিল, বলিল, সুহাস, আর কতদিন বাপের বাড়ি থাকবে? পুজো পর্যন্ত। পুজোর সময় ওর বর আসবে, পুজোর পর ওকে নিয়ে আষাঢ়ে পশ্চিমে চলে যাবে। ইহার কয়েকদিন পরে একদিন বসন্ত আসিয়া বলিল, হ্যাঁ গা, তুমি ভ্রান্তিবিলাস পড়েছ? হ্যাঁ পড়েছি। তুমি তো সেই বই কিনে বাপের বাড়িতে আমায় দিয়ে এসেছিলে, কেন? বসন্ত বলিল, আচ্ছা, কাল বেলা 2টোর সময় আমি কোথায় ছিলাম? কেন, তুমি এইখানে শুয়ে ঘুমোচ্ছিলে। কাল সারাদিন আমি একেবারেও বেরিয়েছিলাম বাড়ি থেকে? না, সেই রাত 9টার সময় তো অফিসে গেলে। এই কথা কেন জিজ্ঞাসা করছো গা? এটা ভারী মজা হয়েছে। আজ দুপুরের পর আমি অফিসে গেলাম, একজন আমায় বললে কাল বেলা 2টোর সময় মোটরে চড়ে আমি কোথায় যাচ্ছিলেন। আমি বললাম, কই, আমি তো কোথাও যাইনি, আমি তো কাল সারাদিন বাড়িতেই ছিলাম। সে বললে, বিলক্ষণ, আপনি একখানা হলদে রঙের মোটরে চড়ে হ্যারিসন রোড দিয়ে যাচ্ছিলেন, একজন বুড়ো মতো লোক আপনার পাশে বসেছিল, আর আপনি বলছেন আমি যাইনি। আমি বললাম, নিশ্চয়ই আমি নয়, তাহলে আমার মতো চেহারার অন্য কেউ আপনি দেখেছেন। সে কিছুতেই আমার কথা বিশ্বাস করলে না, বললেন, না, নিশ্চয়ই আপনি, ঠিক আপনার চেহারা, এরকম পাঞ্জাবি গায়ে, চাদর এরকম খুলে গায়ে জড়ানো, আপনি ভিন্ন অন্য কেউ হতেই পারে না, ঠিক ভ্রান্তিবিলাস নয়? নির্মলা বলিল, হ্যাঁ তাই তো, ভারী আশ্চর্য তো। কয়েকদিন পরে নির্মলা একদিন সন্ধেবেলা স্বামীকে বলিল, হ্যাঁ গা, তুমি অফিস থেকে অন্য কোথাও গিয়েছিলে কি? বসন্ত বলিল, না, কেন বলো দেখি। সুহাসের মুখে শুনলাম আজ তার বাবা দেখেছেন এখানে হলদে মোটরে চড়ে তুমি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছ। বসন্ত কিয়ৎক্ষণ নীরব থাকিয়া বললেন, তাই তো, ভারী মুশকিল হলো যে, নিশ্চয়ই সেই লোকটা। আচ্ছা, আমি বাড়ি না থাকার সময় সেই লোকটা এসে তোমায় যদি ডাকে, তুমি তো তাহলে স্বচ্ছন্দে তার সঙ্গে চলে যাবে। নির্মলা শিউরিয়া উঠে বলিল, রক্ষে করো। বসন্ত বলিল, কেন, মন্দ কি? গরিব স্বামীর পরিবর্তে ধনী স্বামী পাবে, মস্ত মোটরে চড়ে চলে যাবে, আমি বেচারি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবো। নির্মলা বলিল, দেখো, ফের যদি এইসব অকথা কুকথা আমায় বলবে, তাহলে তোমার সঙ্গে আমি আর কথাই কইব না। দেখিতে দেখিতে আশ্বিন মাস আসিয়া পড়িল। সুহাসিনীর স্বামী পশ্চিম হইতে আসিলেন, তিনি বসন্তের সমবয়সী। দুজনের আলাপ পরিচয় হইল। সপ্তমীর পুজোর দিন বেলা 5টার সময় বসন্ত বলিল, আজ আমি এখনই বেরোচ্ছি, অফিসে কাজ বেশি পড়েছে, আজ আর সন্ধ্যেবেলা আমি আসতে পারবো না, কাল একেবারে বেলা 9টার সময় আসব। নির্মলা বলিল, ভেলা চাকরি হয়েছে বাপু, হ্যাঁ, পুজোর 3 দিনও ছুটি নেই। বসন্ত বলিল, ছুটি চুলোয় যাক, কাজের আরো বেশি ভিড়, রেল, পোস্ট অফিস, খবরের কাগজের অফিস, আর যারা থিয়েটারে চাকরি করে তাদের পাইলে পার্বণে ছুটি তো নেই, ফলন কাজ চতুর্গুণ বেড়ে যায়। স্বামী চলিয়া গেলে নির্মলা সুহাসিনীর নিকটে দুর্গাকে পাঠাইয়া একখানা উপন্যাস আনাইয়া তাহাই পড়িতে বসিল। অন্যদিন সন্ধেবেলা সে গা ধোয়, বস্ত্র পরিবর্তন করে, আজ আর সেসব কিছু করার তার চার রইল না। 6টার সময় সুহাসিনী আসিয়া বলিল, তোমার ঝিরকাটে শুনলাম দাদাবাবু নাকি আজ সন্ধেবেলা আর আসবেন না। হ্যাঁ, সে তো সেই 5টার সময় বেরিয়ে গেছে। এক কাজ করবে ভাই। কি? আমরা থিয়েটারে যাচ্ছি। আমার আর মার জন্য উনি একটা বক্স নিয়েছিলেন। মা প্রথমে যাবেন বলেছিলেন,
এখন আর যেতে চাইছেন না। তুমি খুকিকে নিয়ে চলো না তাই আমার সঙ্গে। নির্মলা বই বন্ধ করিয়া বলিল, যাব, কিন্তু ওকে তো বলা হয়নি। তার জন্য কি আর হয়েছে? তোমার উনি কোথায় বসবেন? উনি কখনো বক্সে বসেন না, বলেন মেয়েদের সঙ্গে বসতে আমার লজ্জা করে। চলো চলো, কাপড় চোপড় ছেড়ে নাও, খুকিকে দুধ টুধ খাওয়াও, ঠিক 7টার সময় বেরোতে হবে। কিন্তু বই হবে কৃষ্ণকান্তের উইল, সেই ভ্রমর, রোহিণী টহিনী। হ্যাঁ, যেতে তো ইচ্ছা করছে খুবই। রামাকেও নিয়ে চলো, তুমি আমি একখানা গাড়িতে যাব। রামা কোচ বাক্সে বসে যাবে এখন, উনি ট্রামে যাবেন বলছেন। আচ্ছা, রামাকে জিজ্ঞেস করি বলিয়া নির্মলা তাহাকে ডাকিল। রামা আসিলে নির্মলা তাহাকে সুহাসিনীর প্রস্তাবের কথা জানাইয়া জিজ্ঞাসা করিল, তোদের জামাইবাবুকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। এভাবে গেলে তিনি শেষে রাগ করবেন না তোরে রামুদা? রামা বলিল, না, রাগ করবেন কেন? কোনো অমন্দ কাজ তো করা হচ্ছে না। সুতরাং নির্মলা থিয়েটারে যাইবার নিমন্ত্রণ গ্রহণ করিয়া নিজ প্রসাধনে নিযুক্ত হইল। নির্মলা ও সুহাসিনী যখন তাদের নির্দিষ্ট বক্সে প্রবেশ করিল, তখন অভিনয় আরম্ভ হইয়া গিয়াছে। দুজনে বসিয়া নিবিষ্ট চিত্তে অভিনয় দেখিতে লাগিল। প্রথম অঙ্ক সমাপ্ত হইলে আলো জ্বলিয়া উঠিল। সোডা, লেমনেড, পান, সিগারেটওয়ালা মহা কোলাহলে বাধাইয়া তুলিল। নির্মল ও সুহাসিনী অন্যান্য বক্সের অধিকারিণী মহিলাগণের বাসভূষণের পরিপাট্য দেখিতে লাগিল। কোনো কোনো বক্সে মহিলাগণের সঙ্গে দু একটি পুরুষও বসিয়া আছে। তারপর তাহারা নিম্নে দৃষ্টিপাত করিল। সুহাসিনী হঠাৎ বলিয়া উঠিল, হ্যাঁ ভাই, ওই খুকির বাবা নয়? নির্মলা বলিল, কোথায়? ওই যে একেবারে সামনের সিটে, গদি আটা বেঞ্চের মাঝখানে। নির্মলা সেই লোকটির পানে নিরীক্ষণ করিয়া বলিল, হ্যাঁ, তিনিই তো। তা এখানে তিনি কি করে এলেন? বলে গেলেন যে সন্ধ্যা থেকেই অফিসে খুব কাজ। সুহাস বলিল, তা কিছু আশ্চর্য নয়। খবরের কাগজওয়ালাদের আবার থিয়েটারের অভিনয়ের সমালোচনা লিখতে হয় কিনা, নইলে তারা বিজ্ঞাপন দেবেন কেন? ওর অফিস থেকে আর কাউকে না পেয়ে আজ ওকেই পাঠিয়েছে বোধহয়। নির্মলা যেন সান্ত্বনা পাইয়া বলিল, তা হতে পারে বটে। খুকি এই সময় বায়না করিল, মা, আমি বাবার কাছে যাব। এখান থেকে আমি ভালো দেখতে পাচ্ছি না, আমি বাবার কাছে যাব। নির্মলা বলিল, কি করে যাবি? কোথা দিয়ে কোথায় যেতে হয় তা কি তুই জানিস? শেষে হারিয়ে যাস যদি? উনি যদি আমাদের দেখতে পায় তাহলে নিশ্চয়ই এখানে আসবেন, তখন তুই সঙ্গে যাস। চোখাচোখি হইবার আশায় নির্মলা এক দৃষ্টে সেদিকেই তাকিয়া রহিল, কিন্তু উদ্দিষ্ট ব্যক্তি উপরে চাহিল না। ক্রমে কনসার্ট থামিল, আলো নিভিল, দ্বিতীয় অঙ্ক আরম্ভ হইয়া গেল। দ্বিতীয় অঙ্ক শেষে আলো জ্বলিয়া দেখা গেল নিম্নে যে আসন শূন্য, সেখানে কেহই নাই। ক্ষণকাল পরে নির্মলা দেখিল তাহার সম্মুখে বিপরীত দিকের বক্সে তাহার স্বামী প্রবেশ করিয়া দুইটি মহিলার সহিত কথা কইতেছেন। উভয়ই যুবতী, একজন স্থূলাঙ্গী, একজন কৃষ্ণকায়। দুজনের মাঝখানে একটি 7-8 বৎসরের বালক বসিয়াছে। দেখিয়া নির্মলা খুব বিস্মিত হইল। সুহাসিনী মুখ টিপিয়া হাসিল। খুকি বলিল, ওই মা, বাবা ওখানে এসেছে, আমি বাবার কাছে যাই। নির্মলা বলিল, যা গিয়ে ডেকে আয়। বালিকা চলিয়া গেল। নির্মলা সুহাসিনীকে জিজ্ঞাসা করিল, কে ভাই ওরা? উনি ওদের সঙ্গে কথা করছেন কেন? সুহাস বলিল, তাও আর বুঝতে পারলে না নেকুরাম? ওদের দুটির মধ্যে একটি তোমার উপসতীন, ওরই অফিসে তো রোজ রাত্রিরে তোমার স্বামী চাকরি করতে যান। নির্মলা স্তম্ভিত হইয়া বসিয়া এক দৃষ্টে সেই বক্সের পানে চাহিয়া রহিল। তাহার যেন কান্না আসিতে লাগিল। অর্ধ মিনিট পরেই দেখিল স্বামী সেই বক্স হইতে বাহির হইয়া অদৃশ্য হইলেন। একটু পরেই খুকি ফিরিয়া আসিল। তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতেছে। নির্মলা ব্যস্তভাবে তাহাকে কোলের কাছে টানিয়া জিজ্ঞাসা করিল, কি খুকি, কি হয়েছে? খুকি ফুপাইতে ফুপাইতে করিল, মা, বাবা বললে আমি তোর বাবা নই। বললে, আমি তো তোকে চিনি না বাছা, কার মেয়ে তুই, কোথায় থাকিস? বলিয়া সে অভিমানে কাঁদিতে লাগিল। নির্মলা বলিল, ও মা, সর্বরক্ষে,
ছি ছি, রাম রাম, কাকে আমার স্বামী বলে মনে করেছিলাম। না রে খুকি, ও তিনি নন। ঠিক তার মতো দেখতে আর একজন। তুই তার বুকের কলজে, তোকে কি তিনি বলতে পারেন আমি তোর বাবা নই? সুহাস বলিল, তুমি কি বলছো ভাই? আমি বুঝতে পারছি নে। নির্মলা বলিল, কেন, তোমায় কি আমি বলিনি? বলিনি বোধ হয়। সেদিন যে তুমি আমায় বলেছিলে একখানা হলদে রঙের মোটর গাড়িতে উনি হাওড়া স্টেশন যাচ্ছেন, তোমার বাবা দেখে এসেছেন, সে উনি নন। ঠিক ওর চেহারা এই কলকাতায় আরও একজন লোক আছে, সে এখানকার হলদে রঙের মোটরে চড়ে বেড়ায়। ওর কত বন্ধু তো কত সময় তাকে দেখে উনি মনে করেছেন। উনি সে কথা আমায় বলেছেন। সুহাস বলিল, বলো কি, খুব আশ্চর্য তো। এই সময় থিয়েটারের ঝিকে সেখানে দিয়া যাইতে দেখিয়া নির্মলা তাহাকে ডাকিয়া বলিল, ও ঝি, তুমি একবার গিয়ে দেখে এসো তো বাছা, একখানা বাড়ির মোটর গাড়ি হলদে রঙের দাঁড়িয়ে আছে কিনা, যদি থাকে তো জিজ্ঞাসা করো কার গাড়ি। আচ্ছা বলিয়া ঝি চলিয়া গেল। কিছুক্ষণ পর আসিয়া বলিল, হলদে রঙের মোটর দাঁড়িয়ে আছে, বললেন ভবানীপুরের হেমন্তবাবুর গাড়ি। নির্মলা সহস্যে সুহাসিনীর প্রতি চাইয়া বলিলেন, শুনলে তো? কনসার্ট থামিল, আলো নিভিল, তৃতীয় অঙ্ক আরম্ভ হইল। পরদিন বেলা 9টার সময় বসন্ত বাড়ি আসিলে নির্মলা জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, কাল তুমি থিয়েটারে গিয়েছিলে? বসন্ত সবিস্ময়ে বলিল, থিয়েটারে? তুমি স্বপ্ন দেখছো নাকি? কাল সেই সন্ধ্যে থেকে সকাল 7টা পর্যন্ত মাথার ঘাম মোছার অবকাশ পাইনি। আমি যাব থিয়েটার দেখতে? তুমি তো বেশ। নির্মলা তখন গত রাত্রির সমস্ত ঘটনা খুলিয়া বলিল। সুহাসের প্রথমে কি সন্দেহ করিয়াছিল তাহা এবং ঝি পাঠাইয়া খবর লইয়ার কথাও বলিল। শুনিয়া বসন্ত বলিল, তুমিও তাহলে দেখছো তাকে? কি সর্বনাশ! সে যদি তোমায় এসে বলতো চলো বাড়ি যাই, তুমি তাহলে স্বচ্ছন্দে তার সঙ্গে চলে যেতে? নির্মলা বলিল, বকো না বাপু, যাও। রোজ রোজ একই ঠাট্টা কি ভালো লাগে? দূর থেকে দেখেছি বলেই আমার ভুল হয়েছিল, কাছে এসে ডাকলে কি আর আমার ভুল হতো? বসন্ত হাসিয়া বলিল, আমার নিজের মেয়েই যখন চিনতে না পেরে তাকে বাবা বললে, আমার শ্বশুরের মেয়ে কি তফাৎ বুঝতে পারত? নির্মলা বলিল, যা হয়ে গেছে তা হয়ে গেছে, আর কখনো আমি তোমার সঙ্গে ভিন্ন এক পাও বাইরে যাব না। পূজা আসতে সুহাসিনী তার স্বামীর সঙ্গে পশ্চিমে চলিয়া গেল। এই নির্বান্ধব পুরীতে নির্মলা একটি সমবয়সী সহৃদয়া সখী পাইয়াছিল। তাহার অভাবে নির্মলার বড়ই কষ্ট হইতে লাগিল। কার্তিক মাসের মাঝামাঝি নির্মলা আর এক বিপদ উপস্থিত হইল। সন্ধ্যার পর যথারীতি বসন্ত অফিস চলিয়া গেল, কিন্তু তার পরদিন নির্দিষ্ট সময়ে সে ফিরিয়া আসিল না। 10টা বাজিল, 11টা বাজিল, তথাপি স্বামী না আসায় নির্মলা বড়ই উৎকণ্ঠিত হইয়া পড়িল। রামাকে ডাকিয়া বলিল, রামুদা, তুমি একবার অফিসে গিয়ে খবর নিয়ে এসো না। কি হলো, কেন এলেন না, কিছু বুঝতে পারছি নে। রামা বলিল, কতদিন বলেছি, আমাকে কি জামানবাবু তার অফিস চিনিয়ে দিয়েছেন যে যাব? নির্মলা কাঁদিতে কাঁদিতে বলিল, তাহলে কি হবে রামুদা? বাড়িওয়ালা বাবুকে বলি গে, তিনি বোধহয় সে অফিস চেনেন, তাকে সঙ্গে করে নিয়ে যায়। তুমি যাও দাদা, শিগগির যাও। নির্মলা উৎকণ্ঠিতভাবে রামার আগমন প্রতীক্ষা করিতে লাগিল। হঠাৎ মাঝের দরজা খুলিয়া বাড়িওয়ালার স্ত্রী আসিয়া প্রবেশ করিলেন। হ্যাঁ বাছা, রামু বলছে আজ ছেলে নাকি বাড়ি আসেননি। হ্যাঁ মা, আমি বড়ই ভাবনায় পড়েছি। কি হবে মা? ভয় কি? হয়তো কোনো কাজে আটকে পড়েছেন। তিনি বললেন, মেয়েকে জিজ্ঞাসা করে এসো জামাই কোন অফিসে চাকরি করে, তাহলে উনি এখনই গিয়ে খোঁজ নিয়ে আসবেন। নির্মলা সরদনে বলিল, খবরের কাগজের অফিসের কাজ করেন। তা তো হলো, কিন্তু কোন খবরের কাগজের অফিস? ইংরাজি খবরের কাগজ। কিন্তু সে কাগজের নাম কি? ইংরেজি খবরের কাগজ তো অমন কত বেরোয় কলকাতায়। তা জানি নে মা, ইংরেজি খবরের কাগজ তাই জানি। আচ্ছা, কর্তাকে জিজ্ঞাসা করি, দাঁড়াও। বলিয়া তিনি চলিয়া গেলেন। 5 মিনিট পরে ফিরিয়া আসিয়া বলিলেন, উনি ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেলেন। বললেন, সমস্ত প্রধান প্রধান ইংরেজি খবরের কাগজে অফিসেই আমি যাব, গিয়ে খোঁজ করব।
নির্মলা তখন আহার করে নাই জানিয়া তিনি তাহাকে খাইবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। নির্মলা বলিল, না মা, তার খবর না পেলে আমি কিছুতেই খেতে পারবো না। আমার গলা দিয়ে অন্ন জল গলবে কেন? অবশেষে অনেক কষ্টে তিনি নির্মলাকে এক গ্লাস শরবত পান করাইয়া গৃহে গেলেন। বেলা 1:30টার সময় বাড়িওয়ালাবাবু ফিরিয়া আসিলেন। তাহার স্ত্রী আসিয়া নির্মলাকে জানাইলেন, কলিকাতায় সমস্ত ইংরেজি দৈনিক অফিসেই তিনি গিয়েছিলেন, কিন্তু বসন্ত কুমার বসু কেহ কোথাও চাকরি করে না। নির্মলা কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার বাবাকে এখানে আসবার জন্য টেলিগ্রাফ করে দিতে বলো। নির্মলা পিতার ঠিকানা বলিয়া দিল। সূর্য অস্ত গেল, সন্ধ্যা হইল, তথাপি বসন্তের দেখা নাই, অথবা তাহার তরফ হইতে কোনো সংবাদও নাই। পিতাও আসিয়া পৌঁছিলেন না। রাত্রি 11টার সময় দুয়ারের কড়া খটখট করিয়া আওয়াজ হইল। পিতা আসিয়াছেন মনে করিয়া নির্মলা নিজে ছুটিয়া গিয়া দ্বার খুলিয়া দিল। একটি 7-8 বৎসর বয়স্ক বালকের হাত ধরিয়া তাহার স্বামী দাঁড়াইয়া। তাহার চুল উস্কো খুস্কো, মুখ শুকাইয়া আধখানি হইয়া গিয়াছে। সে ভগ্নস্বরে ডাকিল, নির্মল। সেই মুহূর্তে খোলা দরজার ভিতর দিয়া নির্মলার দৃষ্টি পড়িল। হলদে রঙের বৃহৎ একটি মোটর কার বাইরের বারান্দা দিমনে রাস্তার ওপর দাঁড়িয়া রহিয়াছে। নির্মলা একটা অস্ফুট ভীতধ্বনি করিয়া 2-3 পথ পিছিয়া গেল। ভয় নেই নির্মলা, তোমার স্বামী আমি, অন্য কেউ নই। একমাত্র নিমতলার ঘাট থেকে ফিরছি। সেদিন থিয়েটার বক্সে যে রোগা স্ত্রীলোকটিকে দেখেছিলে, সে সত্যিই তোমার সতীন, উপসতীন নয়, আমার প্রথমা স্ত্রী। তাকে পুড়িয়ে এলাম। এই ছেলেটিকেও সেদিন তুমি বক্সে দেখেছিলে। এই নাও, আজ থেকে খোকা তোমারই ছেলে হলো। বালক এই কথায় হাউ মাউ করিয়া কাঁদিতে লাগিল। মুহূর্তে নির্মলা সমস্তই বুঝিতে পারিল। সে ছুটিয়া গিয়া খোকাকে কোলে তুলিয়া লইল। স্বামীর হাতখানি ধরিয়া বলিল, ভিতরে এসো। বসন্ত অথবা হেমন্ত, কারণ হেমন্তই এই দুর্ভাগ্যের আসল নাম, বলিল, দাঁড়াও, গাড়িটার ব্যবস্থা করে আসি। বলিয়া সে বাহির হইয়া বলিল, বিনোদ, গাড়ি নিয়ে আবার নিমতলা যাও। ওদের সব বাড়ি পৌঁছে গাড়ি সেখানেই রেখো। আজ রাত্রে আমি আর খোকা এইখানেই রইলাম। কাল বেলা 9টার সময় গাড়ি নিয়ে আসবে। নির্মলা রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি লেবু দিয়ে চিনির শরবত প্রস্তুত করিয়া স্বামীকে ও খোকাকে পান করাইয়া বলিল, হ্যাঁ গা, 2টি ভাত চড়িয়ে দিই, ভাতে ভাত। হেমন্ত বলিল, আমি তো কিছুই খেতে পারবো না। খোকাও বোধ হয়। ভাত হতে হাতে ঘুমিয়ে পড়বে। দুধটুকু থাকে তো ওকে একটু দাও। আজ সারাদিন বোধ হয় তোমার খাওয়া হয়নি। না হওয়ারই মধ্যে কদিনের থেকে খোকার মা অসুখে পড়েছিলেন। কাল রাত 10টার সময় ভবানীপুরের বাড়িতে গিয়ে দেখলাম তার অবস্থা অত্যন্ত খারাপ। জীবনের আশা ডাক্তার ছেড়েই দিয়েছে। সেই তখন থেকে আজ বেলা 3টে অবধি জমে মানুষের যুদ্ধ। 3টের সময় সব শেষ হয়ে গেল। জোগাড় যন্ত্র করে বেরোতে বেরোতে সন্ধে হলো। আমি না আসতে তুমি কত ভাবছ, তা মাঝে মাঝে মনে পড়ছে বটে, কিন্তু কাউকে দিয়ে একটা খবর যে পাঠাবো তোমাকে, তা পেরে উঠলাম না। তোমার খাওয়া দাওয়া হয়েছে? নির্মলা বলিল, দুপুরবেলা শরবত খেয়েছি। হেমন্ত একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তা আগেই জেনে আনি। আচ্ছা, দাও 2টো ভাত চড়িয়ে, দুজনেই খাবো এখন। খুকি কোথা? সে উপরে ঘুমাচ্ছে। তুমি উপরে চলো। আচ্ছা, তাই চলো। দ্বিতলে গিয়া নির্মলা খোকাকে কোলে করিয়া সোফার ওপর বসিয়া তাহাকে দুধ ও সন্দেশ খাওয়াইতে লাগিল। হেমন্ত খাটের ওপর বসিয়া ঘুমন্ত খুকিকে কোলে তুলিয়া লইয়া তাহার মুখে চুমু খাইতে খাইতে বলিতে লাগিল, মা, আমার বাবাকে বললে যে আমি তোর বাবা নই। এই বলে বাছা আমার সেদিন কেঁদেছিল। আমি তোর বাবা নই বলতে আমার বুকটা ফেটে গিয়েছিল রে, তা কি তুই জানিস? বলিয়া হেমন্ত ঘুমন্ত মেয়েকে বুকে চাপিয়া ধরিল। পরদিন বেলা 10টায় ট্রেনে দত্ত মহাশয় আসিয়া উপস্থিত হইলেন। সমস্ত ব্যাপার শুনিয়া তিনি কিছুক্ষণ স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। প্রথমত জামাতার ওপর মনে মনে তার খুব রাগ হইল, কিন্তু শেষে যখন শুনিলেন সম্পত্তি
ইংলিশম্যানের চাকরি করার কথাটা কল্পিত হলেও প্রথমে কথিত দালালি ব্যবসাটা খাঁটি সত্য। সে ব্যবসা বিশেষ জাঁকালো রকমের, এবং সে ব্যবসা হইতে বাবাজিও বৎসরে লক্ষাধিক টাকা উপার্জন করিয়া থাকেন। তখন তার সমস্ত রাগ জল হইয়া গেল। পরদিন দত্তমশায়ের জামাতাকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বাবাজি, প্রথম যখন তোমার সঙ্গে দেখা তখন তুমি পরিচয়টি গোপন করেছিলে কেন? হেমন্ত বলিল, আজ্ঞে না, নির্মলাকে বাড়ি নিয়ে যাবার জন্য গঙ্গার ঘাটে আপনি যখন পালকি এনেছিলেন, আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন। আমি তখন আমার প্রকৃত নামই বলেছিলাম, হেমন্ত কুমার বসু। বাড়ি নিয়ে গিয়ে আপনি আমায় বসন্ত বসন্ত বলে ডাকতে লাগলেন। আমি প্রতিবাদ করিনি, কারণ তা করার কোনো দরকারও মনে করিনি। গরিব সেজেছিলে কেন? আগে কুলীন কায়েতের ছেলে, 30 বছর বয়স হয়েছে, গরিব না সাজলে ততদিন পর্যন্ত আইবুড়ো থাকার কৈফিয়ত কি দিই? আর প্রকৃত কথা জানলে আপনি কি আর সতীনের ওপর মেয়ে দিতেন? নির্মলা এক দীর্ঘ পত্রে সুহাসিনীকে সমস্ত ব্যাপার জানাইল। শেষে লিখিল, তুমি যাহা অনুমান করিয়াছিলে তাহাই সত্য হইয়া দাঁড়াইল। উনি রাত্রে চাকরি করিতে যাইতেন না, আমাকে বোকা বুঝাইয়া হাওয়া খাইতেই চাইতেন বটে। তবে সৌভাগ্যের বিষয় যে উহা বিশুদ্ধ বায়ু, দূষিত হওয়া নহে। পরলোকগতা পত্নীর শ্রদ্ধা ক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্মলাকে হেমন্ত এই বাড়িতেই রাখিল। তারপর একটা ভালো দিন দেখিয়া হেমন্তের জননী তার নতুন বউকে আনাইয়া বরণ করিয়া ঘরে তুলিলেন।